আর কোনো মা বাবাকে ডুকরে কাঁদতে হবে না। বিচার করা হবে আওয়ামী লীগ সরকার সহ নানা সময়ে গুম ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের। প্রয়োজনে শেখ হাসিনাকে এনে বিচার নিশ্চিত করা হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর মানবাধিকার দিবস উপলক্ষে মায়ের ডাক আয়োজিত গণজমায়েতে অনুষ্ঠানে এসব কথা বলেন আলোচকরা। এ সময় বক্তারা বলেন, সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ২৪-এর স্বাধীনতা ম্লান হয়ে যাবে। আবু সাইদপুর রিপোর্ট। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জুলাই গণহত্যা, জোরপূর্বক গুম, ক্রসফায়ার, পুলিশ হেফাজতে নির্যাতন ও মৃত্যু, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে গণহত্যা সহ বিভিন্ন সময়ে আওয়ামী লীগ ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগী গণজামায়াত অনুষ্ঠানের আয়োজন করে গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক। সারা দেশ থেকে ভুক্তভোগী ব্যক্তি ও পরিবারের সদস্যরা সরহদি উদ্যানে তাদের অভিজ্ঞতার স্মৃতিচারণ এবং বিচারের দাবি জানান। মনের মধ্যে আমি শান্তি পাবো যদি আমার ছেলেকে যদি মারিও পালায়, কোন জায়গায় পালাইছে, কোন জায়গায় আমার ছেলেরা রাখছে, আমার যদি একটা হাড়ও দেয়, তারপরে আমি বলতে পারবো যে আমার সন্তানের আমি একটা হাড় পাইছি। বাবা, আমি কোনো টাকা পয়সা আমি চাই না বাবা, আমি নোয়াইনা মানুষ আছি, আমার পারভেজ কোথায়? এই যে রফিক ভাই মারছে, ওনার সুষ্ঠু তদন্ত করে ওনারা যারা হত্যা করছে তার বিচার চাই আমরা। এই পায়ে চাটাগান দিয়ে 2টা করা হয়েছে, এই পায়ে 2টা করা হয়েছে, আমার হাতে 2টা করা হয়েছে। লাশের নামাটি দেওয়ার পরে থানায় র্যাবে অনেক জায়গায় যোগাযোগ করছে, কেউ করে নেয় নাই, একটা জিটি নেয় নাই, কোনো কিছু নেয় নাই। এখন আপনি কি চান? আমি বিচার চাই। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিবাদী রাজনীতি মোকাবেলা করে আওয়ামী লীগকে বয়কট করতে হবে। ভারত পতিত শেখ হাসিনার পক্ষ নিতে চাইলে এদেশের মানুষ মেনে নেবে না। সারা দেশের মানুষের এখন এটাই স্লোগান, নতুন বাংলাদেশ মানে কি? পুরানো মতো নয়, গুম খুন থাকবে না, আয়নাঘর থাকবে না, মানুষ মানুষের প্রতি নির্যাতন অত্যাচার করবে না, মানুষ মানুষকে শোষণ করবে না, মানুষে মানুষে বৈষম্য থাকবে না, মানুষে মানবতার দেশ, মানবতার সমাজ গড়ে তুলবে। পতিত সরকারের পক্ষ নিয়ে কোনো কথা বলা হয় যে কোনো স্বার্থেই, যদি খালি ক্ষমতায় যাওয়ার জন্যই তাদেরকে ছাড় দেওয়ার কোনো চিন্তাও করা হয়, যারা চিন্তা করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে, আমরা সেই ইতিহাসকে ধারণ করতে পারবো কিনা, এটাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎকে রচনা করবে। যখন সন্ত্রাস চালায়, বিচারের নামে অবিচার মঞ্চস্থ করে, ঠান্ডা মাথায় রাজনৈতিক কারণে যখন বিচার করে, তখন সেই রাষ্ট্রের টিকে থাকার আর কোনো ভিত্তি থাকে না। অবৈধভাবে আওয়ামী লীগের নেতারা বর্তমানে ভারতে আছে, তাদেরকে তাড়াতাড়ি বের করে দিলেই ভালো। পিলখানার হত্যাকাণ্ড, হেফাজতের হত্যাকাণ্ড, তারপরে বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে বিনা অপরাধে সাজানো মামলা, সাজানো সাক্ষী, সাজানো বাদী, সাজানো বিচারক দিয়ে নির্মমভাবে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এ সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বলেন, যেসব মুরব্বীরা আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনতে চান তাদের প্রতিহত করতে হবে। ক্ষমতার লোভে অনেক রাজনৈতিক দল আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার আলাপ তুলেছে। আমরা আপনাদেরকে বলতে চাই, মন্ত্রিত্বের লোভে, ক্ষমতার লোভে, সংসদে যাওয়ার লোভে আপনি যদি মনে করে থাকেন এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর, এই পিচ্ছিল রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হবেন। এই 24-এর অভ্যুত্থানে 5ই আগস্টে ওই খুনি হাসিনার হুকুমে এদেশের গণমানুষের উপরে গুলি না চালিয়ে, বুক ঝাঁঝরা না করে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সেনাবাহিনী তার পুরো আত্মসম্মান আবারও ফিরে পেয়েছে। এবং এই গণহত্যা শুধু এই জুলাই আন্দোলনে নয়, ক্ষমতা শুরু থেকেই এই মানবাধিকার হরণ এবং গণহত্যার সাথে তারা জড়িত। শেখ হাসিনার হাতে রক্তের দাগ সবসময়ই ছিল, যেমনটা ছিল তার বাবার হাতে। পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 16 বছরের গুম খুনে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে। জাতিসংঘের তদন্ত কমিশন প্রতিবেদন দেওয়া মাত্র ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। কোটি টাকা দিলে তার ফিরে আসবে না, আর আমিও তো এই ছেলের না, আমার পুরাটা ফ্যামিলি এই ছেলের কারণে। এরকম মায়ের কান্না হাজারো, তবে মায়ের ডাকে আসা যেসব অভিভাবকরা আছেন
সবার প্রত্যাশা একটাই, আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। তবে যারা এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত, যারা এই তাদের সন্তানকে নিখোঁজ করেছেন, তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। তাহলে তাদের আত্মা শান্তি পাবে। সরাদি উদ্যান থেকে আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। জুলুম নির্যাতন সয়ে দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে থাকা বিএনপি নেতাকর্মীদের সামনে জনগণের আস্থা ধরে রাখা এখন বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আস্থা অক্ষুণ্ণ রাখতে জনগণের চাওয়া অনুযায়ী নিজেদেরকে তৈরি করতে নেতাকর্মীদের নির্দেশনা দেন তিনি। বলেন, বিএনপি দেশে জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চায়। কুমিল্লায় তৃণমূল নেতাদের নিয়ে কর্মশালায় সেই নির্দেশনা দেন তারেক রহমান। মাহবুব সৈকতের রিপোর্ট। কুমিল্লা অঞ্চলের তৃণমূল নেতাদের নিয়ে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির উপর কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের প্রত্যাশা, আমরা দেশের মানুষের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই। বক্তব্যে জনগণের অধিকার আদায়ে নেতাকর্মীদের পাশাপাশি বিগত দিনে জিয়া পরিবারের উপর হওয়া নির্যাতনের কথাও তুলে ধরেন তিনি। আমারটা কম বেশি আপনারা জানেন, আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য কাজ করতে গিয়েই ষড়যন্ত্রকারীদের হাতে শহীদ হয়েছেন। আমার ভাই শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন ষড়যন্ত্রকারীদের অত্যাচারে। আমার মা দেশনেত্রী খালেদা জিয়া শুধুমাত্র দেশের পক্ষে থাকার জন্য, দেশের মানুষের পক্ষে থাকার জন্য কিভাবে নির্যাতিত হতে হয়েছে ওনাকে। বাংলাদেশের বহু পরিবার, বিএনপির বহু পরিবারের কাহিনী কিন্তু এই রকম। আমাদের বহু নেতা কর্মী, বহু সহকর্মী বিগত 15 বছরে গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, পঙ্গু হয়েছে অনেকে, বাড়িঘর ধ্বংস হয়ে গেছে অনেকের। কিন্তু তারপরেও দল ছাড়েনি এই মানুষগুলো। কেন? একটি বিশ্বাস নিয়ে। সেই বিশ্বাসটি ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেটি সফল হবে, সেটি সফল করবে, এটির প্রতিজ্ঞা ছিল। কাজের মাধ্যমে জনআস্থা ধরে রাখারও তাগিদ ছিল বিএনপির শীর্ষ এই নেতার কথায়। এই যে মানুষের আস্থা, এই যে মানুষের বিশ্বাস আমাদের উপর বা আমাদের প্রতি, এটিকে ধরে রাখার দায়িত্বও কিন্তু আমাদের। আপনাদেরকে দেখে মানুষ বুঝবে বিএনপি কি। কাজেই দয়া করে নিজেদের সকলকে পরিবর্তন করুন। মানুষের প্রত্যাশা অনুযায়ী উঠা বসা, কথাবার্তা, চলাফেরা দয়া করে করুন। দীর্ঘ সময় সংগ্রামরত এবং নির্যাতন ভোগ করা নেতাকর্মীদের আগামী দিনগুলো দেশ সেবায় উৎসর্গ করার আহ্বান জানান তারেক রহমান। আমাদের প্রতিজ্ঞা হোক, জীবনের বাকি দিনগুলো আমরা চেষ্টা করব এই দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালো কিছু করার, ভালো কিছু করে চলে যাবার। কুমিল্লা অঞ্চলের মাধ্যমে শেষ হয় 10টি সাংগঠনিক বিভাগের তৃণমূল নেতাদের নিয়ে কর্মশালা। এরপর জেলা পর্যায়েও এ ধরনের কর্মসূচি শুরু হবে বিএনপির। মাহবুব সৈকত, মাই টিভি, কুমিল্লা। র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপি। দলের গঠিত সংস্কার কমিটি পুলিশকে জনবান্ধব, গ্রহণযোগ্য আচরণ ও বাহিনীর সদস্যদের সুরক্ষায় পুলিশ কমিশন গঠন করার প্রস্তাব দিয়েছে দলটি। দীর্ঘ 2 মাস নানা অংশীজনদের সাথে বৈঠক শেষে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির পুলিশ সংস্কার কমিটির প্রধান হাফিজউদ্দিন আহমেদ এসব প্রস্তাবনা তুলে ধরেন। এস এম আরিফের রিপোর্ট। দীর্ঘ 2 মাস নানা অংশীজনদের সাথে বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পুলিশ সংস্কার বিষয়ে প্রস্তাবনা তুলে ধরেন স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। র্যাব বিলুপ্তির সুপারিশের পাশাপাশি দলের গঠিত সংস্কার কমিটি পুলিশকে জনবান্ধব, গ্রহণযোগ্য আচরণ ও বাহিনীর সদস্যদের সুরক্ষায় পুলিশ কমিশন গঠন করার প্রস্তাব দিয়েছে দলটি। মেডিকেল বিদ্যাতেও আছে, যখন একেবারেই গ্যাংগ্রিন হয়ে নষ্ট হয়ে যায় তখন কেটে ফেলা ছাড়া কোনো উপায় সেটা থাকে না। এবং সেজন্য আমরা মনে করেছি র্যাব বাহিনী আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে। আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন যখন এবং যত এছাড়া দুর্নীতিগ্রস্ত 488 জন পুলিশ সদস্যকে সেনানিবাসে আশ্রয় দেওয়া সেনাবাহিনীর সমালোচনা করেন তিনি। সরকার ছিল না এই সময়টা, এই ঘটনাবলী অনেকটাই অসহ্য। সুতরাং কে যে এর জন্য প্রকৃতপক্ষে দায়ী বলা মুশকিল। তবে আমার মনে হয় যেহেতু তারা ক্যান্টনমেন্টে আশ্রয় গ্রহণ করেছিলেন, তাদের এই পলায়নের ক্ষেত্রে ক্যান্টনমেন্টে সিনিয়র পুলিশ কর্মকর্তা, সেনাবাহিনী কর্মকর্তাদের বা সামরিক বাহিনী কর্মকর্তাদের কোনো ভূমিকা থাকতে পারে।
কিন্তু এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি না। ওই সময়ের পরিস্থিতি ছিল গোলমেলে, যার ফলে স্বচ্ছতা এখনো বা ধীরে ধীরে এটি অবশ্যই প্রকাশিত হবে। এর আগে সকালে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে সাবেক যুবদল নেতা ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুকে নিয়ে শ্রদ্ধা জানান গয়েশ্বর চন্দ্র রায়। পরে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারোর মুনশিয়ানা চলবে না। দিল্লির সংকেত ছাড়া একটা ব্যাংকের এমডিও নিয়োগ হয় নাই, এবং কে কোথায় বিচারপতি হবে, কে কোথায় কি বড় বড় পদে থাকবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, সেটা তারা ডিসাইড করতেন। তা আমরা মনে করি এগুলি হলো শুধু আভ্যন্তরীণ ব্যাপার না, বিভিন্ন রাজনৈতিক দলকে পরিচালনা করে যে প্রবণতা, এটা ভারতকে পরিহার করতে হবে। বিএনপির এই নেতা জানান, এক ব্যক্তি চলে গেলেই সমস্যার সমাধান হয় না। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশি বিদেশি চক্রান্ত মোকাবিলা সম্ভব। শুধু একটি ব্যক্তি মাইনাস হলেই তার সকল কিছু পাল্টে যায় না। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। খুলনা বিভাগীয় বিএনপির দায়িত্বরত সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, গণহত্যা, বিডিআর ও ছাত্র জনতা হত্যার আসামি শেখ হাসিনা আইন অনুযায়ী তার বিচার হবে, আর বিচারের মাধ্যমে আদালতই তাকে দেশে আনবে। সম্প্রতি ভারত ইস্যু নিয়ে বাংলাদেশে জাতীয় ঐক্য গঠিত হয়েছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে যে বিভেদ সৃষ্টি হয়েছে, ঐক্যবদ্ধভাবেই তার মোকাবেলা করা হবে। দুপুরে কুষ্টিয়ায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সরকার গঠন হবে, সেই সরকারের মধ্য দিয়ে দেশ পরিচালিত হবে। সেই লক্ষ্যে আজকে বিএনপি সারা বাংলাদেশে দলকে সুসংগঠিত করার জন্য আজকে এখানে আপনার কাউন্সিল অধিবেশন হচ্ছে, ওয়ার্ড পর্যায় থেকে জেলা পর্যায় পর্যন্ত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৮৮টি মামলা হয়েছে এবং ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। যারা নেক্কারজনক এসব ঘটনায় জড়িত তাদের সবাইকে গ্রেফতার করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, এর মধ্যে অনেক ঘটনাই রাজনৈতিক কারণে সংঘটিত হয়েছে। অ্যাটাকগুলো হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন, উনি হয়তো বা মাইনরিটি ফেথের, উনি কি অ্যাটাক হয়েছেন বিকজ উনি কি তার ফেথটাই এখানে মুখ্য বিষয় ছিল, নাকি তাকে অ্যাটাক করা হয়েছে বিকজ উনি রুলিং পার্টির একটা পদধারী কেউ ছিলেন? যেহেতু ভায়োলেন্স হয়েছে, যেহেতু এটা একটা ক্রাইম কমিটেড হয়েছে, আমরা কেসগুলো করেছি, তো আমরা এগুলো সিরিয়াসলি নিচ্ছি। জয় বাংলা জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। দুপুরে এ আদেশ দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ। এর আগে চলতি বছর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান এমন ঘোষণা সংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল মঞ্জুর করে আজ এই আদেশ দেওয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা চেয়ে করা 2017 সালের এক রিটের চূড়ান্ত শুনানি শেষে 2020 সালের 10 মার্চ হাইকোর্ট জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে রায় দিয়েছিলেন। রায়ে জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান হবে এবং জাতীয় দিবস, সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে স্লোগানটি উচ্চারণের জন্য পদক্ষেপ নিতেও বলা হয়। জয় বাংলা আমাদের জাতীয় স্লোগান হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এবং এটাকে বাধ্যতামূলক করেন বিভিন্ন সব অনুষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে এটিকে বলার জন্য। আমরা এটির বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে লিভ টু আপিলের দরখাস্ত দাখিল করি এবং আজকে সেটার শুনানি হয় এবং দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ জয় বাংলার যে জাজমেন্টটি ছিল সেই রায়টিকে আজকে স্থগিত করে দেয়। ফলে এখন থেকে জয় বাংলা আর আমাদেরকে বাধ্যতামূলকভাবে উচ্চারণ করতে হবে না। পরে 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় শেখ হাসিনার মন্ত্রিসভা। একটি দেশের জাতীয় কোনো কিছুকে ঘোষণা করার আগে একটা পপুলার ম্যান্ডেট অর্থাৎ জনগণের কাছ থেকেও এটা শোনার প্রয়োজন রয়েছে।
কিন্তু একটি রিট পিটিশন দাখিল করার মাধ্যমে, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে একটা রিট পিটিশন দাখিল করার মাধ্যমে কোনো প্রকার আইনগত ভিত্তি ছাড়া এটিকে ঘোষণা করে দেওয়াটা আইনগতভাবে বৈধ নয়। এটি ছিল আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে মন্ত্রিপরিষদ সচিবসহ রাষ্ট্রপক্ষ গত 2 ডিসেম্বর লিভ টু আপিল করেন। শুনানি নিয়ে বিলম্ব মার্জনা করে লিভ টু আপিল মঞ্জুর করেন আদালত। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়েছে। এদিকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় 12 বছরের সাজা থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সাইদুর রহমান আবিরের আরও একটি রিপোর্ট। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছেন আপিল বিভাগ। একই মামলায় তারেক রহমানের বন্ধু ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। আইনজীবীরা জানান, সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় 2013 সালের 17 নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন। বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুর্নীতি দমন কমিশন। 2016 সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। পাশাপাশি 20 কোটি টাকা জরিমানা করেন। এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা। এই সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। অর্থাৎ এই মামলায় এই আইনে চলতে পারে না, কিন্তু ক্ষমতার দম্ভ, রাষ্ট্র এবং আদালতকে কুক্ষিগত করার মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ এই মামলাটা ট্রায়াল করালেন। এই মানি লন্ডারিংয়ের মামলাটা জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। দুঃখজনক হলেও সত্য, যে আইনে মামলা দায়ের করা হয়েছিল সেই আইন তখন এক্সিস্ট ছিল না। এদিকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় 12 বছরের সাজা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছে হাইকোর্ট। এই মামলাটি আমরা আপিল করি 2007 সালে অনারেবল হাইকোর্ট ডিভিশনে, এবং আপিল শুনানি অন্তে আজকে বিচারপতি মোহাম্মদ আসাদুজ্জামান, বিচারপতি মোহাম্মদ এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেন সাহেবের কোর্টে রায়ের জন্য ছিল। আজকে রায় দিয়েছে, মামলা সকল আসামি বেকসুর খালাস হয়েছে। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছেন আদালত। সেশন আদালতে ওনার বেলের জন্য আবার আবেদন করি, সেটাও রিফিউজ হওয়ার পরে আমরা যে প্রসিডিউর অনুযায়ী আমাদের মাননীয় হাইকোর্টে আমরা ওনার বেল আবেদন করি। তো মাননীয় হাইকোর্ট ওনার বেল আবেদনের শুনানি অন্তে আজকে ওনাকে জামিন মঞ্জুর করেছে। এছাড়া দেশের অধস্তন আদালতের 51 বিচারিক ও বিচার বিভাগীয় কর্মকর্তার দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। আর ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা ও খেলোয়াড় কোটা কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে 2 সপ্তাহের রুল জারি করেছেন উচ্চ আদালত। ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা এবং খেলোয়াড় কোটা, এই দুটি কোটা রাখা কেন অবৈধ এবং কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, এই মর্মে আজকে মাননীয় আদালত রুল জারি করেছেন। আগামী 2 সপ্তাহের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে। যে সুপ্রিম কোর্ট গার্ডিয়ান হিসাবে আজ বিচার বিভাগকে একটা স্বাধীন উচ্চতায় নিয়ে গেছেন, এবং এই যে 51 জন যারা জুডিশিয়াল হাই অফিসিয়াল, এদের বিরুদ্ধে যে তথাকথিত দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল সেটা সমূলে ধ্বংস হয়ে গেল। সুতরাং আজকে যে বিচারকের বিরুদ্ধে যে ক্লেম, সে ক্লেম আর থাকলো না। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আজকে মানুষের সারা কর আহরণ না বাড়লে দেশ বিপদে পড়বে উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, সুরক্ষা দেওয়ার দিন এখন আর নেই। রাজধানীর আগারগাঁয়ে রাজস্ব ভবনে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় করদাতাদের প্রত্যক্ষ পরোক্ষ সেবা নিশ্চিতের তাগিদ দেন অর্থ উপদেষ্টা। রাকিব হাসানের রিপোর্ট।
জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট দিবস উপলক্ষে আগারগাঁও এনবিআর ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। প্রশাসনিক সংস্কারের মাধ্যমে রাজস্ব আদায়ের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে বক্তারা বলেন, যেখানে কর প্রতিপালন হবে না সেখানে কঠোর হতে হবে। জাতীয় রাজস্ব আয়ের গর্বের প্রতিষ্ঠানকে করেছে লজ্জিত। প্রধান অতিথির বক্তব্যে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন খাতে দীর্ঘদিন ধরে কর ছাড় দেওয়ার সমালোচনা করেন অর্থ উপদেষ্টা। আমরা তো বিভিন্ন সংস্থার সাথে কথা বলছি, সবসময় ট্যাক্স জিডিপি এত লো, আমাদের ট্যাক্স এত কম, অব্যাহত দিচ্ছ। আরেকটা যে ব্যবসায়ীরা আছেন, ব্যবসা করার পর কেন্দ্র করে আমাকে ট্যাক্স থেকে একটু অব্যাহত দেন। আর আমাদের সাথে টিপিক্যাল ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট আছে, শিশুকে লালন পালন করা। আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি এখনো, মানে ট্যাক্স শেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে, আর কতকাল শিশুকে লালন করে। 2026 সালে স্বল্প উন্নত দেশের কাতার থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে জানিয়ে নিজেদের প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার পরামর্শ দেন তিনি। আমাদের একটু কনসাস হতো, অবশ্যই এটা আমি সবাই করে ট্যাক্স দিয়ে যাবেন, সেবা পাবেন না, তখন ওরা বলছে আমি দিয়ে যাচ্ছি, সেবা পাচ্ছি না। এটা কিন্তু আমাদের সরকারের দিক থেকে অন্য সংস্থার একটা কর্তব্য যে একটা সেবা সুনিশ্চিত। করদাতাদের সাথে কর কর্মকর্তাদের বন্ধুত্ব সুলভ আচরণ করতে নির্দেশ দেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। সবাইকে আমি অনুরোধ করবো, আপনারা ট্যাক্স দেবেন, আর আমাদের যারা কর্মকর্তা তারাও একটু ফ্রেন্ডলি হবেন, মানে একবারে জোর করে আদায় করে নিয়ে আসবেন, যদি অসুবিধা হয় শুনবেন। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। গত 15 বছরে কৃষি খাতে 28,000 কোটি টাকা পাচার হয়েছে উল্লেখ করে কৃষি উন্নয়নে যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর সংস্কারের বিষয়টি তুলে ধরার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ERF প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড 2024-এ উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রমজানে বাজার স্থিতিশীল রাখার প্রতিশ্রুতিও দেন বাণিজ্য উপদেষ্টা। নুসরাত শারমিনের রিপোর্ট। কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে করা সেরা প্রতিবেদনের জন্য বিভিন্ন গণমাধ্যমে 10 জন সাংবাদিকের হাতে পুরস্কার তুলে দেন অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ERF। আয়োজনে উঠে আসে কৃষি সংস্কারের নানা বিষয়। বিগত সরকার মুখে মুখে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বললেও কাগজে কলমে বিস্তর গলদ ছিল উল্লেখ করে ভুল তথ্য না দিয়ে জনস্বার্থে সরকারকে সঠিক তথ্য দিয়ে কৃষিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান বক্তারা। নেদারল্যান্ড বাংলাদেশ থেকে অনেক ছোট দেশ, বাট $100 বিলিয়ন উন্নত এক্সপোর্ট করে। উন্নয়নের গল্প পাততে যে ওনারা অনেক রকমের মিস ইনফরমেশনকে মার্কেটে ফিট করতেন। গত 15 বছরে কৃষি খাতে 28,000 কোটি টাকা পাচার হয়েছে জানিয়ে শুধু কৃষি ফলন নয়, কৃষির উন্নয়নে যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর কোথায় কিভাবে সংস্কার প্রয়োজন তা তুলে ধরার আহ্বান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের। সেই সাথে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যে দাম ভোক্তাদের নাগালের মধ্যে রাখতে বাণিজ্য মন্ত্রণালয় সর্বোচ্চ কাজ করছে বলেও জানান তিনি। আমি আশা করি যে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা দোয়া করবেন যেন বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে। আমার উদ্দেশ্য অফকোর্স আমাদের ফেলিয়ার আছে আলুতে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আমি আশা করি এই বছরের শিক্ষা থেকে, কারণ আমরা আগামী বছর জন্য আলুতে আরো ভালো কাজ করতে পারি, এই ধরনের কোনো সংকট তৈরি না হয়। টিসিবির পণ্য নিয়ে যে অনিয়ম রয়েছে তা কঠোর হস্তে দমন করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এর একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে টিসিবি। 1 কোটি যে কার্ড দেওয়া হয়েছে এবং এর যে ডিলার সংখ্যক আছে, এখানে ব্যাপক অনিয়ম রয়েছে। এই অনিয়ম সমূহগুলোকে আমি চিহ্নিত করতে চাই। আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছি যে আমরা অলরেডি প্রায় 56 বা 57 লক্ষ কার্ডকে আমরা নির্দিষ্ট করেছি এবং প্রায় 1 কোটি থেকে বাকি কার্ডগুলোকে আমরা বাদ দিয়েছি এবং আমরা নতুন স্মার্ট কার্ড নিয়ে আসছি। কৃষিতে সংস্কারের পাশাপাশি উৎপাদন বৃদ্ধির দিকে নজর দিলে বাজার সিন্ডিকেট একেবারেই নির্মূল করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুসি। সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, আলোচনায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়। বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রতি ইরানের সমর্থনের কথা বলেছেন, মুসলিম ঐক্যের উপরে জোর দিয়েছেন। ইরান এবং বাংলাদেশের
বাণিজ্যে আরও সমৃদ্ধ কীভাবে হতে পারে, কোন কোন এরিয়ায় বেশি বাণিজ্য হতে পারে সে ব্যাপারে আলোচনা করেছেন এবং সারা মুসলিম বিশ্বের যে সমস্ত জায়গায় নানা ধরনের সমস্যা হচ্ছে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত সমস্যা কীভাবে মোকাবেলা করা যায় সেই বিষয়েও আমাদের সাথে আলোচনা হয়েছে। স্বৈরাচারী আমলে সামরিক কর্মকর্তা অন্যান্য পদবীর সদস্যদের অন্যায়ভাবে চাকরিচ্যুত এবং স্বাধীন দেশে বৈষম্যের শিকার সশস্ত্র বাহিনীর কর্মকর্তা অন্যান্য পদবীর সদস্যদের যৌথ বাহিনী কর্তৃক অবৈধ আটক ও গুমের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাস্টিস ফর কমরেড। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকারের অমানবিক আচরণের বিরুদ্ধে আজ বাক স্বাধীনতার সুযোগ হয়েছে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। তো এক রকমের ফোর্স করে গায়ে পুশ করে কুকুর বিড়ালের মতো আমাদের 2 জন অফিসারকে এক জায়গায় আর আমাদের 4 জন সৈনিককে আর একটা হাজতে ঢুকানো হলো। ঢুকানোর পরে কোনো খোঁজ নাই, খবর নাই, কোনো কিছু নাই। আমরা মনে হয় পানি চাইছি, 2 ঘন্টা পরে আমাদের পানি দেওয়া হয়েছে, রাতের কোনো খাবার নাই। চট্টগ্রাম আদালতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ ও জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে পুলিশের উপর হামলা ও ভাঙচুরের মামলায় 8 আসামির 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত এ আদেশ দেন। চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর এপিপি রাহানুল ওয়াজেদ চৌধুরী বলেন, চিন্ময় অনুসারীদের তাণ্ডবের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলায় 8 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেকের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। মাইটিভির সংবাদ উপস্থাপিকা শারমিন সীমা ও মতিয়ার মিলনের বাবা আব্দুল আজিজ আজ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুমের জানাজা বাদ আসর বালুয়া বাসুয়া ঈদগাহ মাঠ, দ্বিতীয় জানাজা নিজ গ্রাম বাঁশবাড়িয়ায় রাত 8টায় অনুষ্ঠিত হয়। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের সুরক্ষায় একসঙ্গে কাজ করবে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ আরএফএল ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি। এ লক্ষ্যে 2টি প্রতিষ্ঠান যৌথভাবে সেন্ট মার্টিন পরিবেশ সংরক্ষণ ও টেকসই অর্থনীতি শীর্ষক একটি উদ্যোগ গ্রহণ করেছে। সোমবার সেন্ট মার্টিনে উদ্যোগটির উদ্বোধন করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ সোলাইমান হায়দার। এই উদ্যোগের অধীনে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ দূষণকারী বর্জ্য সংগ্রহ, সংগৃহীত বর্জ্য পরবর্তীতে রিসাইক্লিং করা হবে। এছাড়া দ্বীপের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন, উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের সহায়তা করা হবে। এর পাশাপাশি এই উদ্যোগের আওতায় দ্বীপবাসীদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা, জনসচেতনতা সৃষ্টি করতে নানা ধরনের কর্মসূচি এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দ্বীপের বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করা হবে।